সমস্ত মানুষেরা টপকে চলে এসছে পাক্কা কথায় মুসলমান যারা এসছে এখানে রোহিঙ্গারা যারা বাংলাদেশি রোহিঙ্গা তারা যখন এসছে তো তাদের থাকার জন্য এখানে কেন জায়গা হবে যে সমস্ত হিন্দুরা সারা পৃথিবীর সারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাই ডিফল্ট তারা ভারতবর্ষের নাগরিক ধ্বজা ওড়ানো হবে তাতেই পুরি হয়ে যাবে তাতেই দীঘা পুরি হয়ে যাবে। বেঙ্গল নিউজ গ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা জানি যে এতদিন ধরে বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে কিভাবে এখনো পর্যন্ত হিন্দুদের নিধন চলছে, তার ছায়া পড়েছে পশ্চিমবাংলায়। জায়গায় জায়গায় পশ্চিমবাংলাতেও হিন্দুদের মঠ মন্দির ভাঙা হচ্ছে, তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অনেকেই চুপ। সরকার তো চুপ, বিভিন্ন সংবাদ মাধ্যম যারা প্রথম সারির সংবাদ মাধ্যম তারাও খুব একটা বেশি এই নিয়ে চর্চা করছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু বিষয় হচ্ছে এই যে সন্ত্রাসবাদীরা গ্রাস করছে, এই যে একটা সম্প্রদায় হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, নিধন করছে, এটা কি শুধুমাত্র পশ্চিমবাংলার ঘটনা নাকি গোটা ভারতবর্ষকে আস্তে আস্তে গ্রাস করছে? যে ঘটনা সামনে এসছে এটা সত্যিই ভাবার বিষয়। নাগপুর আরএসএস এর হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারেও কিন্তু জঙ্গিরা হামলা করলো, এবং সেই কোনটা কিসে কেন্দ্র করে? একটা দোল উৎসবকে কেন্দ্র করে। মহারাষ্ট্র জ্বলছে, জায়গায় জায়গায় জ্বলছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বলরাম বসু। বলরামদা, নমস্কার আপনাকে। এই হিন্দু নিধন থেকে শুরু করে হিন্দুদের মঠ মন্দির, তাদের ব্যবসার জায়গা, এই যে তছনছ করে দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় এতদিন ধরে পশ্চিমবাংলা বা বাংলাদেশে তো দেখে আসছি, কিন্তু গোটা ভারতবর্ষ এখন কাঁপছে এই জিহাদিদের জন্য। জিহাদিরা কি তাহলে এইভাবেই গ্রাস করছে? নাগপুর আরএসএস এর হেডকোয়ার্টারে যেভাবে আক্রমণ করা হলো রাতের বেলায়, মহারাষ্ট্র জ্বলছে, কি না সাধারণ একটা হিন্দুদের উৎসব পালনকে ঘিরে, কি বলবেন? আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত কথা বলছেন, এই ফেনোমেনাটা ভারতবর্ষ বা বাংলার ফেনোমেনা নয়, এটা ইন্টারন্যাশনাল ফেনোমেনা। আন্তর্জাতিকভাবে বিষয়টা হচ্ছে, কারণ ইসলাম সারা দুনিয়ায় তার রাজত্ব কায়েম করতে চায়। সে অন্য কাউকে সেখানে বাঁচার অধিকার দেয় না। বিষয়টা এখানে আপনারা অত্যন্ত ছোট ছোটভাবে জিনিসটা দেখেন। কোনো সময় বাংলায় আর ইসলামিক জেহাদিরা আন্দোলন করছে, তারা ধমকাচ্ছে, ভারতে দেখাচ্ছে ধমকাচ্ছে সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, মসজিদ কোথায় তারতলা থেকে মন্দির বেরিয়ে আসছে এই বিষয়ে। আসলে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দৌরাত্ম্যটা চালিয়েছে। আপনারা জানেন যে জার্মানিতে সিরিয়ান এবং ইরাকি একটা ঝামেলায় যখন আইসিস আক্রমণ করেছিল, বা আফগানিস্তানে যখন তালেবান এসেছিল, তখন বিভিন্ন মানুষকে ইউরোপ তাদের থাকার জায়গা দিয়েছিল। ফলে এখানে একটা বিষয় আছে যে যারা তাদের থাকার জন্য জমি দিয়েছিল, জায়গা দিয়েছিল, খাবার দিয়েছিল, এরা তাদেরও আক্রমণ করেছিল, তাদের মহিলাদেরও আর আক্রমণ করতে ছাড়েনি। ফলে আপনি যখন আর সার্বিক দৃষ্টিতে দেখবেন, তখন মনে হবে যে এটা বোধহয় বাংলার ঘটনা বা ভারতের ঘটনা। এবার আপনার প্রশ্নে একটা অংশে রয়েছে যে কেন আরএসএস এর আর মুখ্যালয় সেখানে কেন আক্রমণ হলো। বিষয় হচ্ছে, মুসলিমদের কাছে আরএসএস হচ্ছে একটা চূড়ান্ত শত্রু সংগঠন, যেখানে আরএসএস যেহেতু হিন্দুদের সংগঠনের কথা বলে, সংগঠিত হিন্দু সমাজ, গর্বিত হিন্দু সমাজ এবং সম্পন্ন ভারতের কথা বলে, ফলে তাদের ওপর আক্রমণ নেমে আসবেই, শত্রু। তো এখানে বিষয়টা এটাই যে এটা প্রমাণ করে যে জেহাদিরা যতই ভালো ভালো কথা বলুক না কেন, তারা সুযোগ পেলে আর কাফের মানে হিন্দুদের গলা কাটতে এতটুকু চিন্তা করবে না। ফলে যারা এই সেকুলারবাদী বা এই ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক দল আছে না, মানে কথায় কথায় তারা ওই কি বলে, দুধেল গরুর গল্প শোনায় না, একই বৃন্দে দুইটা কুসুম বলে। তো তাদেরও ক্ষেত্রে একটা বিষয় আছে
যে আপনি যাই হন না কেন, যেদিন ওরা মেজরিটিতে আসবে সেদিন আপনাদেরও ছেড়ে কথা বলা হবে না। ফলে ওইসব গল্প কথা ছেড়ে সংগঠিত হিন্দু সমাজের সঙ্গে অংশগ্রহণ করুন। আর এই সমস্ত মৌলবাদী চিন্তা ভাবনা, যারা ভারত বিরোধী, যারা সনাতনী হিন্দু বিরোধী, তাদের রক্ষার জন্য কাজ করুন। হ্যাঁ, দুধেল গরু একটা টাইমে আপনাকে গুঁতনোর জন্য তৈরি রয়েছে। দা, মহারাষ্ট্র জ্বলছে এবং এই যে আরএসএস এর মুখ্য কার্যালয়েও এভাবে আঘাত হানা হলো, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা ঠিক কি? কারণ কেন্দ্রীয় সরকারের সেইভাবে সক্রিয় ভূমিকা কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের যে ভূমিকা হওয়া দরকার, যতটা এগিয়ে যাওয়া দরকার, সেইভাবে কিন্তু আমরা চোখে দেখিনি, মানে চোখে পড়ছে না সেইভাবে এগিয়ে যেতে। এখনো পর্যন্ত হিন্দুদেরকে মারা হচ্ছে, শুধু তাই নয়, গতকালেরই ঘটনা, 4টে হিন্দু মহিলাকে একই পরিবারের ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তাদের ডেড বডি পাশে পাশে রাখা হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। সেইভাবে ভারতকে দেখা যায়নি কোনো সক্রিয় ভূমিকা পালন করতে। এবং এই আজ পড়ে গেছে কিন্তু বাংলা ছাড়িয়ে পুরো গোটা ভারতবর্ষেই একটা স্প্রেড করছে আস্তে আস্তে, যেরকম ক্যান্সারের যে জীবাণু যেভাবে স্প্রেড করে সেইভাবে স্প্রেড করছে, আরএসএস এ অবধি পৌঁছে গেছে। তাহলে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ঠিক কি? কারণ কেন্দ্রীয় সরকারের তো সেইভাবে ভূমিকা, সক্রিয় ভূমিকা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কেন? না, ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা জায়গায় যেন বলছে যে সবকা সাথ সবকা বিকাশ। তো বিষয়টা হচ্ছে সেটা বিকাশটা কার? সেটা যদি মানুষের বিকাশ হয় ঠিক আছে, কিন্তু কিছু অমানসিক আর দানবীয় চিন্তা ভাবনার যে সমস্ত মানুষরূপী কিছু রাক্ষসকুল রয়েছে, তাদের বিকাশ আপনি করলেও তারা আপনাকে কামড়াবে, আর তাদের যদি সম্পন্ন হয় তাও আপনাকে কাটতে দৌড়বে। ফলে বুঝে যান যে কারা মানুষ আর কারা মানুষ নয়। এটা হচ্ছে আপনার কোশ্চেনের প্রথম অংশ। এবার কথা হচ্ছে, ভারত সরকার এই প্রায় 10 বছর হয়ে গেছে শাসন ক্ষমতায় রয়েছে, 11 বছরের কাছাকাছি। এর মধ্যে সিএএ এবং এনআরসির যে বিষয়টা করা উচিত ছিল, হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারেন 370 সরানো হয়েছে, জিএসটির হয়েছে, এখানে আপনার কাশ্মীরে এবং অন্যান্য জায়গায় ক্রমশ নর্মাল হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু আপনারা তো জানেন যেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে সনাতনী হিন্দুদের, বৌদ্ধদের, মানে বৌদ্ধ, জৈন, মানে শিখ, এরা সব সনাতনী, তো এদের যখন চলে আসতে হচ্ছে ভারতবর্ষের বুকে, এবং খ্রিশ্চান এবং এদের, তো এই যে সিএএ কে ইমপ্লিমেন্ট করা, সেই জায়গায় কিন্তু জাস্ট একটা পাইলট প্রজেক্ট চালিয়ে কোনো লাভ নেই। কড়াভাবে বিষয়টাকে করতে হবে, এবং সেটার যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনের সীমারেখা আরো বাড়াতে হবে। তার কারণ আপনি ধরে নিন, আমি 2010 বা 2014 বা 2000 বা 2020, আমি যে কোনো একটা ডেট করলাম, তারপরেও তো বিভিন্ন জায়গায় আক্রমণ হতে পারে। এখন দেখুন বাংলাদেশে 2025-এ, 24-25-এ আর ওই ছাত্র আন্দোলনের নামে আর চূড়ান্ত জেহাদি, হিজবুল তাহরির, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, তারপর আনসারুল বাংলা টিম, এরা সমস্ত কাজ করছে। আর মানে হিন্দু নারীদের উপর অত্যাচার, হিন্দুদের কাটা, হিন্দুদের সম্পত্তি দখল, হিন্দুদের বেঘর করা, এইসব হচ্ছে। তো এর পরেও যদি হিন্দুদের বাধ্য হয়ে তাদের চলে আসতে হয়, তো তাদের জন্য সিএএ ব্যবস্থা হবে না কেন? সিএএ 2014-র হিসেব কেন থাকবে, বা 2020-র হিসেব কেন থাকবে? এটা তো 2050-এও হতে পারে। কেন এটা করা হবে না? এবং ইমিডিয়েট যে সমস্ত মানুষেরা টপকে চলে এসছে ভারতবর্ষে বেআইনিভাবে, যারা নয়, হিন্দু নয়, শিখ, পার্সি, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, মানে পাক্কা কথায় মুসলমান যারা এসছে এখানে, রোহিঙ্গারা, যারা বাংলাদেশি রোহিঙ্গা, তারা যখন এসছে, তো তাদের থাকার জন্য এখানে কেন জায়গা হবে?
তারা কি যুক্তিতে এখানে ঢুকেছে? তারা খালি ফাইন্যান্সিয়াল সুবিধে নেওয়া এবং সনাতনীদের ওপর অত্যাচার করা এবং ল্যান্ড জিহাদ করা বা লাভ জিহাদ করা এইসবের জন্য এসছে। লাভ জিহাদ বা ল্যান্ড জিহাদ করার জন্য এসছে। তাহলে তাদের ওপর কেন অ্যাকশন আসবে না? তাদের কেন এনআরসি করে ভারত থেকে বাইরে বার করা হবে না? ভারতে যাদের জন্ম নয়, যারা ভারতীয় নয়, যারা মনে প্রাণে ভারতকে বিশ্বাস করে না, তার মাতৃভূমিকে, যারা মনে করে না তাদের ভারতবর্ষের সংস্কৃতি, তাদের নিজস্ব সংস্কৃতি, ভারতবর্ষের যারা উপাস্য দেব দেবী, তারা নিজে আমাদের দেব দেবী, তাদের ভারতবর্ষে কোনো ঠাঁই নেই। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে সমস্ত হিন্দুরা সারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাই ডিফল্ট তারা ভারতবর্ষের নাগরিক। কারণ তারা কিন্তু ভারতের সনাতনী সংস্কৃতির সঙ্গে যুক্ত। এনআরসি করে যে সমস্ত বিদেশিরা ভারতবর্ষের বুকে রয়েছে তাদের ভারত থেকে বার করা, আর যে সমস্ত সারা পৃথিবীর যে কোনো জায়গায় হিন্দুদের ওপর আর অত্যাচার হচ্ছে তাদের ভারতবর্ষে নিয়ে আসার অধিকার নিয়ে আসতে হবে, এই দাবি করছি আমি আমাদের সরকারের কাছে, যে সরকার এখন বসে রয়েছে। বড়রন্দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বছর পর ফুরফুরা শরীফে গেলেন এবং আমরা জানি দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির বানানো হয়েছে, হয়তো 1-2 মাসের মধ্যেই সেটার উদ্বোধনও হবে। এবং যেটা জানা যাচ্ছে, তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফের তিনি রক্ষাকর্তা বিধাতাই। তো সেই ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী তিনি নাকি বলেছেন তাহলে দীঘাতেই আমাদের মসজিদ বানিয়ে দিতে হবে। এবং মুখ্যমন্ত্রীর এই এত বছর বাদে ফুরফুরা শরীফে যাওয়া, সামনেই 2026, এই ইকুয়েশনটা কি আপনার মতে কি? দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির কবে হলো? দীঘা তো লোকে ওই ছুটি কাটাতে যায়। আমাদের এখানে জগন্নাথ মন্দির বলতেই যেটা বোঝে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। ওটা তো একটা কালচারাল সেন্টার। ওখানে কি হয়েছে? ওখানে যে মুহূর্তে, আর উনি একটা করেছেন, একটা গভর্নমেন্টের টাকায় একটা কালচার বাজেটে কিছু একটা ব্যাপার আছে, একটা কালচারাল সেন্টার বলে কিছু একটা ওনার ওখানে বলা আছে। ওটা তো মন্দির হতে পারে না, কারণ মন্দির হতে গেলে তার কতগুলো ঐতিহ্য দরকার। আমি প্রতিষ্ঠা করে দিলাম, আর উনি নাকি তার মাথায় কিছু পতাকা তুলবেন। হ্যাঁ, রোজ মানে সকালবেলা যেমন পুরীর জগন্নাথের মাথায় ধ্বজা ওড়ে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বজা ওড়ানো হবে, তাতেই পুরী হয়ে যাবে, তাতেই দীঘা পুরী হয়ে যাবে। বড়নদার শেষ একটা প্রশ্ন, বিধানসভাতে আজ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে একই ফ্রেমে দেখা গেল, একই সঙ্গে। এটাও কি তাহলে কোথায় হিন্দু ভোট একত্রিত করার একটা নতুন একটা রাজনৈতিক একটা চাল, কি মনে হয়? না, এটা চাল নয়। বিষয়টা আপনি চাল হিসেবে বলুন বা ডাল হিসেবে বলুন বা তরকারি হিসেবে বলুন, আমি চাল ডাল তরকারি কোনো বিষয় মানে বলতে তাহলে কি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ একে হাতে হাত মিলিয়ে সংগঠনের কাজে নামবে? করতে হবে। আপনারা কেউ হিন্দুত্বের ওপরে নয়, যদি হিন্দুত্ব বাঁচাতে চান সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, আর না হলে ছেড়ে চলে যান, আমরা হিন্দুরা বুঝে নেব। এখানে একটা জিনিসের বিষয় আছে, যে হিন্দুত্বের কাজ করব, হিন্দুত্বের কথা বলবো, আর নিজেদের মধ্যে খেউড় করব, নিজেদের মধ্যে কাতুকুতু দেবো, নিজেদের মধ্যে একটা নাড়দ করবো, এটা করে হয় না। সততা করুন, নিজের ধর্মের প্রতি সৎ হন। এই নীতিগতভাবে আপনাদের মধ্যে অনেক, মানে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের চূড়ান্ত বিরোধ থাকতেই পারে, কিন্তু সামাজিকভাবে বা রাষ্ট্রনীতিগতভাবে, ধর্মগতভাবে যে জিনিসটা কাজ করতে হবে, তখন আপনাদের ব্যক্তিগত মতামত, চিন্তা ভাবনার কোনো দাম নেই। সেখানে ধর্মের যে বিষয়টা আছে, রাষ্ট্রের যে বিষয়টা আছে, সমাজের যে বিষয়টা আছে, তাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আপনাদের ব্যক্তিগত জায়গা যেটা আছে সেটা পরবর্তী সময় নিজেরা ঘরে বসে সামলে নেবেন। সেই জিনিসগুলোকে নিয়ে আর কর্মীদের মধ্যে আপনারা যদি এই ধরনের একটা বার্তা দেন,
যে আমরা আলাদা কাজ করছি, আমরা তা আলটিমেটলি কি বিষয়টা আসবে যে সনাতনীরা বাইফার্কেটেড অবস্থায় রয়েছে, তারা ভালো নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দু ভোটকে একত্রিত করাটা বা কনসোলেট করাটাও কিছুটা হলেও ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ হিন্দুদের কনসোলেট করতে গেলে হিন্দুদের বিশ্বাসটাকে অর্জন করতে হবে। সেখানে যদি কোনো সেকুলারিজম বা সেকুলারপন্থী মানসিকতার কার্যক্রম চলে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা ঠিক এক্স্যাক্টলি কাকে বিশ্বাস করবে? সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে গেলে এখন বিরোধী দল হিসাবে বিজেপি ছাড়া এই মুহূর্তে কেউ নেই। তো সেখানে দাঁড়িয়ে বিজেপিকে অনেক হিন্দুত্ব নিয়ে স্ট্রং হতে হবে। আপনার কি মনে হয়? না, আমি রাজনৈতিক এখানে বক্তব্য কোনো কিছু দেব না। আমি পরিষ্কার বুঝি যে যারা যারা হিন্দুত্বের ওপর আক্রমণ করছে, যারা হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করছে, হিন্দুত্বের মতবাদকে আক্রমণ করছে, তাদের হারাতে হবে। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা হচ্ছে সেখানেই, কারণ 1000, 10,000, 15,000 বছর ধরে এই সনাতন সংস্কৃতি চলে আসছে। ভারতবর্ষ আজকের তৈরি নয়। ফলে তার যে অংশ, সেই অংশকে, সেই সংস্কৃতিকে আমাদের রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করতে হবে। এমন তো হতেই পারে যে যদি সনাতনীদের হয়ে যে সমস্ত রাজনৈতিক দল হয়তো নামে ওই দুধেল গরুদের দুধ খায়, চাটপাট খায়, তো তাদের মধ্যেও থেকে সনাতনীদের জেতানোর জন্য তারাও লড়াই করতে পারে। তারা ভোটের দিন হয়তো অন্য খেলা খেলবে। তারা যে সমস্ত বামপন্থীরা ভারত তেরা টুকরে হোঙ্গে এইসব বলতে পারে, তারা হয়তো ব্যালট বাক্সে অন্য কথা বলবে। হুমায়ুন কবির তো বলেই দিয়েছেন যে ভোটের দিন মুসলিম ছেলেমেয়েরা মুড়ি ঘুগনি খেয়ে ভোট করায় আর হিন্দুরা ভাত খেয়ে আরাম করে। না, এবার আপনার হিন্দুদের বোঝার বিষয় আছে না, আপনারা ঘুমাবেন কি পরবর্তী সময় জিজিয়া কর দিয়ে আপনার নিজের মন্দিরে ঢুকবেন, আপনি সেখানে ওই তীর্থ কর দিয়ে গঙ্গাসাগর যাবেন, কুম্ভ মেলা দেখতে যাবেন, হয়তো তারাপীঠে যেতে গেলে তখন আপনাকে ট্যাক্স দিয়ে যেতে হবে, তারকেশ্বর যেতে গেলে হয়তো ট্যাক্স দিয়ে যেতে হবে। ফলে চিন্তা করে নিন, সময় আর বেশি নেই। একত্রিত যদি হন তাহলে বাঁচবেন, না হলে মরার জন্য তৈরি হয়ে যান। মোটামুটি নিজের ওয়ারেন্ট, ওই ব্ল্যাক ওয়ারেন্ট বলা হয়, যখন মৃত্যুদণ্ড লেখা হয় না, তখন একটা ব্ল্যাক ওয়ারেন্ট লেখা হয়, যেটার পরে আর কিছু করা যায় না। নিজের হাতে ব্ল্যাক ওয়ারেন্টটায় সই করবেন, গিয়ে জমা দিয়ে আসবেন, আর বাড়ির লোককে বলে আসবেন যে মোটামুটি রেডি হয়ে যাও, কালকেই তোমাদের বাড়িতে আর তোমাদের তুলে নিয়ে যাওয়ার জন্য লোক রেডি হয়ে বসে আছে। ফলে এখনো যদি মানুষের রক্ত গায়ে থেকে থাকে, প্রশ্নটা আমার এখানে, মানুষের রক্ত গায়ে থেকে থাকে, আর আপনি যদি মনে করেন যে বুদ্ধ আর নানক দেব আর মহাবীর আর কৃষ্ণ আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতৃদেব মাতৃদেব, তো এক কাট্টা হন, লড়াইয়ের জন্য পথে নামুন, আর না হলে মরার জন্য তৈরি থাকুন। অসংখ্য ধন্যবাদ বলরাম দা, নমস্কার।